নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি, সঙ্গে রয়েছি আমি খুকুমণি। আপনাদের সকলেরই স্মরণে রয়েছে গত কয়েকদিন আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2022-এ সাঁওতালি ভাষার প্রথম ছবি আশা প্রদর্শিত হয়। শুধু কি তাই না, এর পাশাপাশি দিল্লির নয়ডায় অনুষ্ঠিত 12তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালেও এই আশা ছবি অভিনীত মুখ্য চরিত্রে যে অভিনয় করেছেন ডগর টুডু, তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ডটাও নিজের নামে করিয়ে নেন। এবং এই সমস্ত কিছুর মূলে রয়েছেন কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার কৃষ্ণ কল্যাণী, এবং তারই প্রযোজনায় এই ছবিটি তৈরি হয়। এবং আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা তাদের সঙ্গেই কথা বলে নেব এবং এই ছবিটির বিষয়ে বিস্তারিত জেনে নেব। স্যার, আপনাকে ট্রাইব টিভিতে অসংখ্য ধন্যবাদ, স্বাগত। ডগর জোহার, ট্রাইব টিভিতে তোমার স্বাগত। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাইব, আপনি একজন বিশিষ্ট শিল্পপতি, তার পাশাপাশি একজন দায়িত্ববান বিধায়কও, এবং এখন দেখা যাচ্ছে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আপনি পদার্পণ করেছেন। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আপনার কারণটা যদি একটু বলেন। দেখুন, আমি সাঁওতালি ভাইদেরকে নিয়ে অনেক সোশ্যাল অ্যাক্টিভিটি করেছিলাম। আর সেই সোশ্যাল অ্যাক্টিভিটি করার সময় আমি দেখলাম যে তাদের একটু কনফিডেন্সের কিছু কমি আছে, তারা একটু সমাজ থেকে একটু পিছিয়ে আছে। তো তাদের সাথে কথা বলে যেটা আমি দেখলাম যে তাদের একটু কনফিডেন্সে আনতে হবে, আর তাদের ভাষাটাকে, তাদের কালচারটাকে একটু প্রমোট করার দরকার। তো সেই জন্য আমি তখন তয় করি যে একটা আমরা আদিবাসী সাঁওতালি ভাষায় টিভি চ্যানেল আমরা আনবো। তো আমরা ট্রাইব টিভি নামে আপনারা জানেন, সেই চ্যানেল আমরা সাঁওতালি ভাষায় সম্প্রচারিত হয়। আর আমরা সেই চ্যানেল অলরেডি আমাদের 1 বছর হয়ে গেল, আর সেই চ্যানেল এখন ইনফোটেনমেন্টে রূপান্তরিত হয়েছে। তো তার জন্য আমরা কিছু নিজস্ব প্রোডাকশনও আমরা করব বলে সিদ্ধান্ত নিই। তার মধ্যে ভাবে নেন, আমরা 10টা সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তার মধ্যে আশাও ছিল। আশা আমাদের প্রথম প্রযোজিত সিনেমা, যেটা আমরা হৃদয় দিয়ে বানিয়েছিলাম। সাবজেক্টটাও খুব সেন্সিটিভ ছিল। আশা একটি স্পেশাল চাইল্ড, ফিজিক্যালি চ্যালেঞ্জ মেয়ের উপর। তো ডগর টুডু সেটাতে লিডিং অভিনয় করেছে। তো সেই ছবিটা আপনারা যেমন জানেন দাদা সাহেব ফালকেতে নমিনেটেড হয়েছে, আর অসাধারণ অভিনয়ের জন্য ডগর টুডুকে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডও পেয়েছে। ম্যাম, এবার আমি আপনার কাছে জানতে চাইবো, এর আগেও আপনি বহু ফিল্ম বা অ্যালবামে আপনি কাজ করেছেন। তো এক্ষেত্রে কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের প্রযোজিত ছবিতে আপনি অভিনয় করে একটা ন্যাশনাল লেভেলে পৌঁছে গেছেন এবং সেখানে আপনি অ্যাওয়ার্ডও হাসিল করেন। তো এক্ষেত্রে আপনি কল্যাণী সলভেক্সকে, মানে আমাদের কৃষ্ণ কল্যাণী স্যারকে কি বলবেন? স্যারকে আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা কাজ দিয়েছিলেন। আর আমি যে সেটা ভালোভাবে করতে পেরেছি, সেটার জন্য মানে আমি নিজের কাছে মানে কি বলবো, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে স্যার যেটা দায়িত্ব দিয়েছিলেন সেটা আমি করতে পেরেছি। তো এটার জন্য সত্যিই আমি খুবই আনন্দিত। আর স্যারের কাছে তো মানে আমি কৃতজ্ঞ। স্যার, আমরা যেমনটা জানতে পেরেছি যে আশা ফিল্মটা রায়গঞ্জ শহরের পার্শ্ববর্তী গ্রামে শুটিং হয়। তো এক্ষেত্রে আপনি কতটা আনন্দ প্রকাশ করছেন? না, শুধু সত্যি খুবই ভালো লাগছে। আজকে দেখুন, যদি ছবির সাবজেক্টটা যদি ভালো হয়, ছবিতে যদি অভিনয় যদি ভালো হয়, তাহলে আমি মনে করি লোকেশন ম্যাটার করে না। ঠিক আছে, আজকে রায়গঞ্জের সংলগ্ন ছোট জায়গায় আশা সিনেমার 100% শুটিংই এখানে হয়েছে, আমরা কোথাও বাইরের লোকেশনে করিনি। আর সত্যি কথা বলতে আশা ফিল্মের জন্য খুব বেশি একটা বাজেটও আমাদের লাগেনি, কিন্তু এটা টোটালি টিম ওয়ার্ক ছিল। হ্যাঁ, সবাই টিম ইউনাইটেডলি এটা কাজ করেছে, আর খুব ভালো কাজ করেছে, হৃদয় দিয়ে কাজ করেছে। আর যে কোনো কাজ হৃদয় দিয়ে যদি হয় তার পরিণাম একটু স্পেশাল হয়। তো আজকে এই পরিণামও স্পেশাল হয়েছে, আপনারা দেখছেন, যেটা দাদা সাহেব ফালকেতে অ্যাওয়ার্ড হয়েছে। আরও এটা অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালেও যাচ্ছে, আর আমি এটা আশা রাখি, বিশ্বাস রাখি যে এটা ইন্টারন্যাশনাল লেভেলেও যাবে, আর ওখানেও এটা প্রশংসিত হবে।
ম্যাম, আপনি যে এই আশা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তার এই অভিজ্ঞতাটা একটু যদি বলেন। প্রথমত আমি বলবো ছোটবেলা থেকেই আমি লোককে প্রচুর দেখি, মানে কে কি করছে না করছে আমি প্রচুর দেখতাম। মায়ের কাছে বকুনিও খেয়েছি এটার জন্য যে লোককে এত দেখিস না, এত দেখার কি আছে। তো মা এটার জন্য যে হ্যাঁ একদিন দেখতাম বলে আজ এটা করতে পেরেছি। আর তারপরে আমাদের যখন শুটিং হয়, পাশাপাশি শুটিং হচ্ছিল, আর সেই সময় একটু রোদটাও ছিল ভালো, খালি পায়ে শুটিং করা, আর একটু চ্যালেঞ্জিংও ছিল আমার কাছে যে মানে কিভাবে আমি করবো না করবো। আমি বাড়িতেও প্র্যাকটিস করতাম, আয়নার সামনে যথার্থে আমি প্র্যাকটিস করতাম। মা বোনও আমাকে খুব ই করতো যে হ্যাঁ চলো এভাবে কর, ভালো হবে ওভাবে কর। তারপর সাথে আমাদের ডাইরেক্টর পলক স্যার, উনিও খুব সাপোর্ট করেছে। আমাদের টিমের লোকগুলো খুব ভালো ছিল, মানে আমাদের টিমের যে বন্ডিংটা আমাদের খুব ভালো ছিল যে হ্যাঁ একটা মানে এভাবে করলে ভালো হবে। আর আরেকটা কথা বলতে চাই, এটা করার সময় আমাকে অনেকেই বলেছিল যে এইগুলো কেন করছিস তুই, মানে এটা কথা উঠেছিল যে না এটা তোকে মানায় না, এটা করিস না। তো আমি বলেছিলাম যে আমি একজন অ্যাক্ট্রেস, আমার হচ্ছে কাজ করা, তো সেক্ষেত্রে আমার তো আমি প্রত্যেকটা কাজেই আমি ভালোবেসে করি। আর সবসময় আমি চেষ্টা করি যে কাজটা আগে করেছি তার থেকে কিছুটা একটু ডিফারেন্স করার জন্য। তো আমি যখন ভালো একটা কাজ পেয়েছি তাহলে কেন করবো? আমার লোক কাজে দেখুক, আমাকে কাজে চিনুক। কিভাবে মানে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, মানে এটার আগে যে কাজগুলো করেছি যে অনেক ভালো ভালো কাজ করেছি সেটাতে কেন করবি, এরকম উঠেছিল। তো এই পুরস্কারটা পাওয়ার পর সেই কথাগুলো আমি বলতে চাই যে হ্যাঁ কাজ কাজেই হয়। তো আপনার এই সফলতার পর যারা এই ধরনের কথাবার্তা বলেছিল তাদের রিয়াকশনটা কেমন? অনেকেই কংগ্রেচুলেট করেছে, আবার অনেকেই করেনি। তো আমি সেটা নিয়ে কিছু ভাবি না, কাজকে আমি ভালোবাসি, আর ভালো কাজ পেলে আমি অবশ্যই করে যাবো, আমি লোকের কথা শুনতে পারবো। স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো অ্যাজ এ প্রোডিউসার হিসাবে, যেমন আপনাকে প্রোডিউসারের কাজটা করতে হয়, তার পাশাপাশি আপনাকে টেকনিক্যাল ডিসিশন, ক্রিয়েটিভ ডিসিশন ইত্যাদিও নিতে হয়। এর পাশাপাশি একটা ছবি শেষ করার সময়, নির্দিষ্ট সময় শেষ করারও একটা ব্যাপার থাকে। তো আপনি এত ব্যস্ততার মধ্যে কি করে এই কাজের জন্য অ্যাভেলেবেল থাকেন? দেখুন, আমি প্রথমেই বললাম যে টিম ওয়ার্কে কাজ হয়। তো এটা নিশ্চিত আমার সাথে আমার টিম ছিল, আমার টিম আমাকে সাপোর্ট করেছে। আর আরেকটা কথা আমি ডগর টুডুর ব্যাপারে বলতে চাই যে ডগর টুডু হচ্ছে সাঁওতালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা পরিচিত চেহারা। তো সেখানে ভাবে না এই আশা ফিল্মে এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করাটাও আমি বলবো খুব সাহসের ব্যাপার। কেননা সাধারণত যারা পপুলার সেলিব্রিটি থাকে তারা গ্ল্যামারপূর্ণ রোল চায়, ঠিক আছে, আর এটা কিন্তু নন গ্ল্যামার ছিল কিন্তু। হ্যাঁ, তো এই চ্যালেঞ্জটাকে ও অ্যাকসেপ্ট করেছে, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আর আর সত্যিই খুব চমৎকার অসাধারণ অভিনয় করেছে। আর এই ছবিতে মানে অভিনয়টাই ফুটে এসছে। এই ছবির মধ্যে দেখুন কথাবার্তা কম, হ্যাঁ, কিন্তু অভিনয়টাই বেশি ছিল। হ্যাঁ, মানে এই ছবিকে দেখলে পরে এটা সাঁওতালি ভাষায় আছে, আমরা হয়তো সবাই সাঁওতালি জানি না, কিন্তু এই ছবি কোনো ভাষার উপেক্ষা করে না, ঠিক আছে। এই ছবি দেখলে পরে হ্যাঁ আপনি ওই ভাষাটা সেকেন্ডারি ম্যাটার করে। এই অভিনয়টা এমন আছে এই ছবির মধ্যে যে অভিনয়ের মাধ্যমে আপনি ভাষাটাও বুঝে যাবে। তো আমি তার জন্য ডগর টুডুকে ধন্যবাদ দিব যে আজকে আমাদের যেটা উদ্দেশ্য ছিল যাতে সাঁওতালি ভাষা যাতে নেম ফেম পায়। আজকে ইন্ডিয়াতে যেমন 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে সাঁওতালি রয়েছে, কিন্তু সেই ভাষাটা এখন পর্যন্ত সেই হিসাবে নেম ফেম পায়নি। তো আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে আর ওই ভাবে নেন আশা সিনেমার মাধ্যমে আমাদের যেটা উদ্দেশ্য যেটা ছিল সাঁওতালি ভাষাটা যাতে নেম ফেম ওদের কালচারটা যাতে প্রমোট হোক, তো সেই জিনিসটা আশা ফিল্মটা অনেকখানি কিন্তু আমাদের উদ্দেশ্যকে সফল করেছে। আর আশা ফিল্ম এটা আছে যেটা আমি বললাম যে এটা কোনো ল্যাঙ্গুয়েজের মহতাজ রাখে না। এই ছবিটা যদি আপনারা দেখবেন, হ্যাঁ, আপনি যদি ওই ল্যাঙ্গুয়েজ নাও জানেন তাও এই ছবিটা আপনাদেরকে হৃদয়ে টাচ করবে। স্যার, এই যে আশা ফিল্মটা, এটা সম্পূর্ণ শারীরিক প্রতিবন্ধীর একজন
মেয়ের জীবন কাহিনীটাকে ফুটিয়ে তুলেছে। স্যার, এখনও আমরা দেখি যে সমাজে এমন লাঞ্ছিত অবহেলিত যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছে, তো তাদের মধ্যে সমাজে এই ছবিটা দেখার পর তারা কতটা গ্রহণযোগ্য হবে, বা তাদের চলার পথে তাদেরকে তারা পরিবারের কাছ থেকে কি সহযোগিতা পাবে? হ্যাঁ, নিশ্চিত পাবেন। দেখেন, ডিসেবিলিটি ম্যাটার করে না। হ্যাঁ, আজকে যদি ভগবান যদি কাউকে কিছু যদি কম দেয় তো অন্য কিছু বেশি দেয়, ঠিক আছে? হয়তো ফিজিক্যালি তারা চ্যালেঞ্জ হয়েছে, হয়তো ডিসেবিলিটি আছে, সেক্ষেত্রে ভগবান কিন্তু তাদের মধ্যে প্রতিভা দেয়। আর কোনো না, প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকে, আর যে প্রতিভাটাকে গ্রুমিং করতে পারে সে কিন্তু জীবনে সাকসেস পায়। তো আজকে যারা স্পেশাল চাইল্ড রয়েছেন, আমি এটাই বলবো, হ্যাঁ, আপনারা নিজেদের মধ্যে আর নিজের প্রতিভাটাকে টুইন করুন, আর যেটা আছে হ্যাঁ সেটাকে ফোকাসড করে, হ্যাঁ, সেটাকে আপনার ওয়েপেন তৈরি করে, হ্যাঁ, আপনার জীবনে চলার পথে সেটাকে আপনারা ব্যবহার করুন। আমি এটুকু বলতে চাই, সাকসেস ইজ গেটিং হোয়াট ইউ ওয়ান্ট। সাকসেস পাওয়া যায় যদি আপনারা চান, আর সেই উইল পাওয়ার দরকার। আর এই ছবিটা, হ্যাঁ, এই মেসেজটাই দিয়েছে সমাজকে, যে আপনার মধ্যে যদি প্রতিভা যদি থাকে তাহলে যে কোনো পরিস্থিতিকে আপনি হার মানিয়ে আপনি সাফল্যতা পেতে পারেন। ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি যেমন একদিকে সাঁওতালি জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী, পাশাপাশি আপনি গায়িকাও, যেটা আমরা জানি, তো আপনার কণ্ঠস্বরে যদি একটা ছোট্ট গান শোনান। আচ্ছা, আমরা যখন আশা নিয়েই কথা বলছি, তাহলে আমি বলি, আমার প্লেনে ওঠাটা ছিল আমার সেকেন্ড টাইম। তো ফার্স্ট টাইম আমি যখন উঠি তখন আমি বাড়িতে বলিনি, কারণ আমি জানি মা খুব চিন্তা করবে। তো সেকেন্ড টাইম আমি মাকে ভিডিও কলে আমি সব কিছু দেখাচ্ছিলাম। তো ওঠার আগে আমি মাকে বললাম যে মা এবার সুইচ অফ করতে হবে বলছে। তো মা বলছে কেন রে, এভাবে রাখলে হবে না। মায়ের ভয় আর কি, যে আমার মেয়ে আকাশের পথে যাবে, এটা একটা ছিল মায়ের ভয়। মানে মা পারে তো এখনই কেঁদে উঠবে, কাঁদবে। তো আমি ফোন রাখার পর আর কি আমি একটা গান লিখেছি, আমি নিজের লেখা গান আকাশ পথে লিখেছিলাম, সেটাই শোনাই। ঠিক আছে। মানে মায়ের জন্যই লেখা। রিপি রিপি আয়ো চটতে ওড গাড়ি আলো মহানায়ো ইন্দো দেজো এগো আলো মহানায়ো ইন্দো দেজো নেঙ্গে कहते आयो हम जहाने लिदा पुर कहती आयो तेहिनी ओना एगो पुर कहती आयो तेहिनी ओना आलो मोयरायो आहलो बेता रुवड़ गियन आयो आमा अकोल एगो रुवड़ गियन आयो आमा अकोले। অসম্ভব সুন্দর। স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো, যে কোনো শো হোক বা ওয়েব সিরিজ বা সিনেমা হোক, সেক্ষেত্রে প্রডিউসার যদি ইনভলভ না থাকে সেটা অসম্পূর্ণ থেকে যায়। তো আপনার কাছে প্রডিউসারের কাজটা কতটা চ্যালেঞ্জিং ছিল? না, ছিল। দেখুন, এটা আমার জন্য ডিফারেন্ট ফিল্ড ছিল। আমরা অ্যাকচুয়ালি আমি ইন্ডাস্ট্রি জগৎ থেকে এসেছি, হ্যাঁ। তো এই ফিল্ম আমাদের জন্য একটা টোটালি আলাদা সাবজেক্ট ছিল। তো সেখানে যারা এই আমার সাথে যারা অ্যাসোসিয়েট হয়েছে তারাও আমাকে অনেক গাইড করেছেন, তারাও আমাকে ভালো ভালো সাজেশন দিয়েছে। আজকে হয়তো সব মিলিয়ে সবাই অ্যাসোসিয়েটরা আমাকে সহযোগিতা করেছেন, তার জন্য হয়তো আমি এই কাজগুলো আমি করে উঠতে পেরেছি, হ্যাঁ। কেননা একটা প্রডিউসারের মানে কাজ থাকে, ও যেটা সবাইকে তার কাজের রেসপন্সিবিলিটি ভাগ করে দেয়। তো আজকে আমি যাদেরকে যে রেসপন্সিবিলিটি দিয়েছি তারা খুব রেসপন্সিবল হয়ে সেটাকে নিভিয়েছে, তার জন্য ভাবেন এই সফলতা এসেছে। আগামী দিনে এই টিম আমার সাথে ক্যারি অন করবে, আর আমি আশা করি আমাদের টিম আগামী দিনে অনেক সাফল্য আগামী দিনে ছিনিয়ে নিয়ে আসতে পারবে। ম্যাম, আপনি তো দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে মতলব কি বলবো যে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা নিজের নামে করে নিলেন। তো পরবর্তীকালে হতেই পারে বাংলা বা হিন্দি ছবির ডাক আপনার কাছে আসতে পারে, তো সেটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য হবে? আমি অবশ্যই করবো, ভালো কাজ পেলে কেন করবো না। আমি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কাজ করবো,
কিন্তু আমি যেহেতু আমাদের সাঁওতালি ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, আর শুরু আমার এখান থেকে লোক জেনেছে, তো আমি সাঁওতালি ইন্ডাস্ট্রিতে কাজ করতে ছাড়বো না, মানে আমি কাজ করবো, সাঁওতালি ইন্ডাস্ট্রিতেও কাজ করবো, কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমি ভালো কাজ পেলে অবশ্যই করবো। স্যার, এখন যেসব ফিল্ম তৈরি হচ্ছে সেই ফিল্মগুলোতে দেখা যাচ্ছে যে অডিশন নেওয়া হচ্ছে, অডিশন নেওয়ার পর যদি সিলেকশনও হয়ে যায় তারপরে তাদেরকে নেওয়া হচ্ছে না, অনেক সময় তাদের অনেক বাধা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। তো আপনাদের ক্ষেত্রে দেখা হচ্ছে শুধু ট্যালেন্টটাই দেখা হচ্ছে, তো এক্ষেত্রে যারা আর্থিক অভাবে বা কোনো কিছু অভাবে যারা যে স্থানটা তাদের প্রাপ্য তারা পায় না, তো আপনাদের মাধ্যমে কি তারা সেই স্থানটা পাবে? অবশ্যই সেই স্থান পাবে। আজকে দেখুন, আমাদের যেটা কাজ করার যেটা প্রক্রিয়া ছিল, আজকে যখন আমরা ট্রাইব টিভি চালু করলাম, তো এখন ট্রাইব টিভিতে আমি সিনেমাও দেখাবো, এন্টারটেনমেন্টও থাকবে ওর মধ্যে, হ্যাঁ। কিন্তু আজকে ট্রাইব টিভির স্ট্যান্ডার্ডে, হ্যাঁ, সেই হিসাবে যেটা সাঁওতালি সিনেমা যেটা হয়েছিল আগে কিংবা এন্টারটেনমেন্ট হয়েছিল, সেই স্ট্যান্ডার্ডের ছিল না। তখন আমরা নির্ণয় নিলাম যে আমাদেরকে নিজেকেই প্রোডাকশন করতে হবে। তো আজ যখন আমাদেরকে প্রোডাকশন করতে হবে, তখন আমরা সাঁওতালি যারা ফিল্ম ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত যারা ছিলেন, হ্যাঁ, যেমন ডগর টুডু আছেন, লক্ষেন সোরেন আছেন, এদেরকে আমরা রাখি। আর এদের সাথে আমাদের ট্রাইব টিভির ভার্মেন্টের একটা এগ্রিমেন্ট হয়। তো সেই এগ্রিমেন্টের তহত, হ্যাঁ, আমরা কিন্তু নতুন নতুন সিনেমা তৈরি করতেছি। আর তাদেরকে রোটেট ওয়েতে, হ্যাঁ, যেটা কাজ করছি ডগরের সাথে, ভাবে নেন আরও দুটো সিনেমা আমাদের কাজ চলছে। একটা হয়তো এরপরে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে, দুলারি। তো আজকে তারপর লক্ষেন সোরেনের সাথে আমাদের কথা। তো আমরা যাদেরকে এগ্রিমেন্টের মধ্যে নিয়ে আসি প্রত্যেকে তারা কাজ পাবে, আর তারা প্রত্যেকেও কাজ পাচ্ছে। আর রোটেড ওয়েতে আমরা কাজও করতেছি। এখন ভাবে নেন 6টা সিনেমা আমাদের, ভাবে নেন উইদিন এ 3 মান্থ আমাদের সব কমপ্লিট স্টেজে রয়েছে, হ্যাঁ। জাস্ট ফাইনাল টাচ চলছে। 3 মাসের মধ্যে আরও 6টা ছবি আমাদের মুক্তি পাবে। স্যার, বর্তমান সমাজে আমরা যদি দাঁড়িয়ে দেখি তাহলে সাঁওতালি ভাষা নিয়ে আপনি ছবি বানিয়েছেন। সাঁওতালি ভাষাভাষীর মানুষরা নিজেদের পরিচয় বাঁচিয়ে রাখার জন্য অদম্য লড়াই করে চলেছে। এই জায়গাটা দাঁড়িয়ে আপনি এক অনগ্রসর শ্রেণীর ব্যাপারে ভাবছেন, এই চিন্তাধারাটা আপনার কোথা থেকে এলো? না, এই চিন্তাধারাটা আমি বললাম, আমি সাঁওতালি ভাই বন্ধুদের সাথে যেটা সোশ্যাল অ্যাক্টিভিটি যখন আমি করেছিলাম কোভিডের আর্লি পিরিয়ডে, তখন তাদের সাথে আমি রায়গঞ্জ বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, মালদা, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আমরা সোশ্যাল অ্যাক্টিভিটি করেছিলাম। অনেক কিছু আমরা খাদ্য সামগ্রী সেই সময় বিতরণ করেছিলাম, শীত কম্বল বিতরণ করেছিলাম, কাপড় জামা বিতরণ করেছিলাম। তো তাদের সাথে কাজ করতে গিয়ে আমি দেখলাম, আগে আমরা হয়তো একটু আলাদাভাবে তাদেরকে জানতাম যে তারা খুব উগ্র, হ্যাঁ, কিন্তু আমি কাজ করতে গিয়ে দেখলাম যে এরা খুব সরল ধরনের লোক। আর এদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে। যদি এটা সমাজের মূল স্রোতে এটা যদি ফিরে আসে, হ্যাঁ, এদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। এখন যেমন দেখুন, আদিবাসীদের মধ্যে ফুটবল খেলাটা খুব জনপ্রিয়তা অর্জন করে। আর এর মধ্যে এখানে কিন্তু অনেক ভালো খেলোয়াড় রয়েছেন, আমাদেরই এই জেলাতেও ভালো খেলোয়াড় রয়েছে। আজকে এই ফুটবল নিয়ে এর পরবর্তীকালে, হ্যাঁ, আমি আমার যেটা আছে আদিবাসী নিয়ে আমরা ফুটবলের টিমও তৈরি করব। আর এখানে ফুটবল খেলা আমরা আদিবাসী লিগ চালু করার কথা আছে। তো এখন মাঝখানে 2 বছর আমরা কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে গিয়েছিলাম, তো সেই হিসাবে করা ওঠেনি। আমি এটা নিয়েও কথা বলে, হ্যাঁ, একটা ফুটবল টিমও করব, যাতে তাদের প্রতিভাটা সমাজের সামনে এগিয়ে আসে। আর প্লাস আরও অনেক প্রতিভা আছে। আজকে যখন আমরা ট্রাইব টিভির জন্য অডিশনের জন্য ডেকেছিলাম ছেলে মেয়েদের, হ্যাঁ, ইয়ং ছেলে মেয়ে, তাদের মধ্যে অনেক ভালো ট্যালেন্ট রয়েছে। তারা কেউ ভালো গান গায়, কেউ ভালো ডান্স করে। তো আজকে ভাবে নেন এগুলাও প্ল্যাটফর্মে আমাদের তারা সুযোগ পাবে। আমাদেরও ভাবে নেন আরেকটা চ্যানেলে আসতে চলেছে, যেটা ফুললি এন্টারটেনমেন্ট থাকবে। আর আমরা ওটিটি প্ল্যাটফর্মের মধ্যেও খুব তাড়াতাড়ি আসতেছি। তো আমি আশা করব যে এই সাঁওতালি ভাইদের যাদের এই ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা সমাজের সামনে যাতে আসুক, হ্যাঁ। আর আজকে এই আসাপ ফিল্মটা মানে একটা বেঞ্চমার্ক করে দিয়েছে যে আজকে পিছিয়ে পড়া ভাষা সাঁওতালি, সেটা ম্যাটার করে না।
আজকে প্রতিভা থাকলে হ্যাঁ মানে কোনো মানে অভিনয় কিংবা যেটা আছে কোনো ভাষার মতাজ রাখে না। এখানে প্রতিভা থাকলে আজকে দেখুন আশা সর্বোচ্চ পুরস্কার পেল, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ডগর টুডু পুরস্কৃত হলো বেস্ট অ্যাক্টরেসে, যেখানে ফারহান আখতার বেস্ট অ্যাক্টরের প্রাইজ পেয়েছেন। হ্যাঁ, সেই জায়গায় ইনি ফারহান আখতারের সাথে শেয়ার করে ইনি বেস্ট অ্যাক্টরেসের হয়েছে। এটা আমাদের জন্য সত্যিই গর্বের ব্যাপার, এটা সাঁওতালি সমাজের জন্য গর্বের ব্যাপার। আজকে সাঁওতালি সমাজকে একটা উচ্চ জায়গায় সম্মানিত করেছে ডগর টুডু। আজকে হয়তো এ যখন উনি যেটা বললেন যে যখন উনি প্রথমে এই ফিল্ম ফ্রেটার্নিটিতে এসেছিলেন, হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, তখন হয়তো অনেকে আলোচনা সমালোচনা করেছিল, কিন্তু আজকে আলোচনা সমালোচনার পরেও হ্যাঁ উনি নিজের কাজ করে গিয়েছেন। আর কাজ করার পর আজকে কাজেরই দ্বারা উনি কিন্তু আজকে এই সাফল্য পেয়েছেন। আজকে সত্যি এটা সাঁওতালি সমাজকে না, আমাদের পশ্চিমবঙ্গের সবাইকে গর্ব করেছে আজকে এই আশা ফিল্মে মানে অসাধারণ অভিনয়ের জন্য যে ডগর টুডু দাদা সাহেব ফালকের বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা নিয়ে আসতে পেরেছে। এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার, আমাদের কল্যাণী সলভেক্সের পুরো টিমের জন্য এটা গর্বের ব্যাপার। একেবারেই প্রতিভা থাকলে কোনো বাধা বা প্রতিকূলতা মানুষকে পেছনে নিয়ে যেতে নয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগায়। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। স্যার, আমি জানতে চাইবো, আপনি তো সাঁওতালি ভাষায় প্রযোজক হিসেবে কাজ করেছেন, এর পাশাপাশি কি আপনার বাংলা বা হিন্দি ছবিতে প্রযোজক হিসেবে কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই। অলরেডি আমরা এটা নিয়ে আমাদের কথাবার্তা এগোচ্ছে। তো ইন ফিউচারে আমাদের হিন্দি এখনই আসছে না, কিন্তু বাংলা ছবি অবশ্যই আসবে। আর বাংলা ছবি আমরা এই যে আশা ফিল্মটা, যেটা সাঁওতালি ভাষায় ছবি আছে, অ্যাওয়ার্ড পেয়েছে, এটাকেও আমরা বাংলায় ডাব করে যাতে বাংলা যারা বাসী আছে তারাও যাতে মানে বুঝতে পারে, আর এই ছবিটা সম্বন্ধে তাদেরও একটা ধারণা আসার জন্য আমরা এই ছবিটাকে বাংলাতেও ডাব করব। ম্যাম, আমি আপনার কাছে আশা ফিল্মের যে পুরো ফিল্মটা তৈরি হয়েছে তার ছোট্ট বিষয়বস্তু নিয়ে একটু জানতে চাইবো। ওতে আপনি কতটা প্রতিকূলতার মধ্যে আপনি রঙিন ক্যানভাসে নিজের জীবনটা ফুটিয়ে তুলেছেন, সবার কাছে একজন উদাহরণ হিসেবে দাঁড়িয়েছেন। এটা ফিল্মটাই তো স্পেশাল চাইল্ডকে নিয়ে, তো সেক্ষেত্রে আশা যখন করা হয় তো মানে একটু ডিফিকাল্ট ছিল ঠিকই, কিন্তু কাজ করার সময় আমরা মানে আমাদের টিমের বন্ডিংটা এত ভালো ছিল যে সেটা মনে হয়নি। আর আশা যেহেতু এমনভাবে করা হয়েছিল, আমাদের যতগুলো স্পেশাল চাইল্ড আছে এখনও, যেটা আমরা মানে দেখলে মনে করি আর এটা কি হলো, এমনকি মা বাবা পর্যন্তও সেটা ভাবে যে ভগবান আমাদেরকে এটা কি দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে সেটা তো নয়। প্রত্যেকটা মানুষের যেটা বললেন বা আমরা জানি, মানে সিক্স সেন্স যেটা বলা হয়, মানে আমাদের একটা দিক দিয়ে খাটো থাকলে, একটা দিক দিয়ে কম থাকলে, আর একটা দিক যে দেখতে পায় না সে কিন্তু ভালো শুনতে পায়। আর এরকমই আবার অনেক রকম প্রতিভা থাকে যেগুলো মানে এটা তো আমরা আঁকার মধ্য দিয়ে আমরা ফুটিয়ে তুলেছি, কিন্তু আমাদের সমাজে শুধু যে স্পেশাল চাইল্ড মানে ও কিছু করতে পারবে না সেটা তো নয়, শুধু আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এটা আসলে এ ভালোবাসে কোন কাজটা করতে, কোনটা ভালো পায়, সেটাকে নিয়ে তাকে এগিয়ে নিয়ে গেলে সে মানে বলবো পরবর্তীকালে ভালো কিছু করে উঠতে পারবে। স্যার, আপনার কাছে জানতে চাইবো, শারীরিক প্রতিবন্ধতা নিয়ে তো একটা ফিল্ম বানানো হলো, এর পরবর্তীকালে সমাজের যে সমস্ত দিকগুলি মানে যে সমস্ত কারণের জন্য মানুষজন পিছিয়ে আছে সেই দিকগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করবেন ফিল্মে? অবশ্যই। দেখুন, আমরা একটা সিরিয়াল নিয়ে অলরেডি আমাদের একটা স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, তো সেটা নিয়ে আমরা কাজ করব। সেটা হচ্ছে বেসিক্যালি এই সাঁওতালি সমাজে কি করে শিক্ষার আলো ফোটানো যায়, আর শিক্ষার আলো
ফুটিয়ে তাদেরকে কি করে সমাজের মূল স্রোতে ফেরানো যায় সেটা নিয়ে আমাদের একটা প্রচেষ্টা। আমরা একটা ছবি তৈরি করতে চলেছি, সেটা হচ্ছে আইএস অদিতি। সেটা হয়তো ছবি হবে কিংবা সিরিয়াল হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তো সেই আইএস অদিতির যেটা চিত্রনাট্যটা যেটা লেখা হয়েছে সেটা মানে গ্রামে একটা ছোট মেয়ে থাকে, তো সে পড়াশোনার জন্য খুবই উদ্যোগী, হ্যাঁ, কিন্তু ওই গ্রামে একটা সরকারি স্কুল আছে। সেই সরকারি স্কুল থাকা সত্ত্বেও সেই সরকারি স্কুলে কোনো স্টুডেন্টস নাই, কোনো টিচার নাই, সবসময় ফাঁকা থাকতো। আর ওই যে অদিতি মেয়েটা আছে, সে গাছের তলায় বসে ওই মানে খাতা পেন নিয়ে বই নিয়ে একা একাই পড়ে। তো আর ওখানে যে সরকারি টিচার যিনি আসতেন, হ্যাঁ, ওনাকেও ওখানকার জমিদার, হ্যাঁ, স্কুলে যেতে দিতেন না। ওই জমিদারের বাড়ির ছেলে মেয়েদেরকেই ও শুধু পড়াতো। তো সেই দিক থেকে গ্রামবাসীরা বঞ্চিত হচ্ছিল, হ্যাঁ, শিক্ষার আলোর জন্য, হ্যাঁ। কিন্তু সেখানে এই জমিদারির উদ্দেশ্য এটা ছিল, যদি গ্রামবাসী যদি শিক্ষিত হয় তাহলে তার অধীনে কেউ কাজ করবে না। তো সেই জন্য ওখানে কাউকে যাতে শিক্ষিত না হয়ে যায় সেই জন্য জমিদার নিজের বাড়িতেই ওই সরকারি টিচারকে ডাকতেন। তো সামহাউ ওই সরকারি টিচারের লক্ষ্য অদিতির উপর পড়ে, আর সে তখন তাকে তার বাড়িতে ও ডাকে, আর ডেকে ওর সাথে কথাবার্তা বলতে গিয়ে ও বুঝতে পারে যায় যে মেয়ের মধ্যে অনেক প্রতিভা আছে আর মেয়ের মধ্যে অনেক জ্ঞান আছে। তো তখন সে তাকে মানে ওখানেই বাড়িতে এসে ওকে ডেকে নিত আর ওকে পড়াতো। তো সামহাউ এই জমিদার এই কথাটা জেনে যায়, অ্যান্ড সেই শিক্ষককে, হ্যাঁ, অনেক হুমকি টুমকি দেয়, কিন্তু তার মধ্যেও কখনো কখনো পড়াতো। লাস্টে এমন একটা সিচুয়েশন আসলো যে শিক্ষককে প্রাণ দিয়ে মেরে ফেলবে। তখন ওই শিক্ষক ওই আদিতিকে নিয়ে তার শহরে চলে যায়, নিয়ে তাকে ওখানে পড়াশোনা করায়, স্কুলিং ওখানে হয়, কলেজ হয়। সে মেয়েটি ইন ফিউচারে আইএস হয়ে আসে, আইএস হয়ে তার ওই গ্রামে ওই ডিস্ট্রিক্টেই তার পোস্টিং হয়। তারপর ও কী করে নিজের গ্রামের ডেভেলপমেন্ট করবে এই চিত্রনাট্যটাই দেখানো আছে। তো এটাই আমরা সমাজকে বার্তা দিতে চাই। যদি প্রতিভা যদি থাকে, আজকে ওই ছোট গ্রাম থেকেও, হ্যাঁ, মানে স্টিল ফেম অফ ইন্ডিয়া, হ্যাঁ, যেটা আইএস আইপিএসদের আমরা বলি, সেখানে জায়গা করে নিতে পারে, আর সেখানে তার গ্রামেরও ডেভেলপমেন্ট করে দিতে পারে, হ্যাঁ, এটাই দেখানো হয়েছে। তো এই ধরনের অনেক প্রোডাকশন আমরা করছি। হয়তো এরপরে যে যুব সমাজ কী করে ভাবে নেন ছাত্র রাজনীতিতে আসে, তারপর রাজনীতির মূল স্রোতে আসবে, আর সাঁওতালি সমাজ থেকেও নেতা, মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীও হতে পারে, এই বার্তাগুলোও আমরা দিব। এই ধরনের সিরিয়ালও আমাদের কাজ হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য আছে যে সমাজে যে পিছিয়ে পড়া মানে জাতিরা যেটা রয়েছেন, সাঁওতালি ভাষা যে পিছিয়ে গেছে, সেটা যাতে সমাজের মূল স্রোতে চলে আসে আর এই ল্যাঙ্গুয়েজ আর ইনাদের কালচারটা প্রমোট পায়, সেই উদ্দেশ্যেই আমরা কাজ করছি, হ্যাঁ। আর এই সব বার্তা মানে ভাবেন সিরিয়ালগুলা আমি অনুপ্রাণিত করবে যে সাঁওতালি সমাজকে শিক্ষার আলোয় নিয়ে আসতে, আর এখান থেকেই সমাজে একটা ভালো বার্তা হবে। এই হিসাবেই একটা ভালো সমাজতন্ত্রে পরিণত হবে, এটা আমি বিশ্বাস রাখি। স্যার, এবার আসছি আলাদা প্রসঙ্গে। আপনি যেমন একজন বিশিষ্ট শিল্পপতি, তার পাশাপাশি দায়িত্ববান বিধায়ক এবং এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নামী প্রযোজক। এর পাশাপাশি আপনার নির্দেশনায় রিসেন্ট প্রকাশিত হয় অন্নমমতা বই। তো এটা দর্শক মহলে বা যেসব বইপ্রেমীরা আছে তাদের মধ্যে যথেষ্ট আলোড়ন ফেলেছে, এই বিষয়ে কি বলবেন? না দেখুন, আজকে মানে অন্নমমতা যেটা আমরা বই আমি যেটা করছি, এটাও মানে একটা ট্রাইব টিভিরই ভেঞ্চার আমি বলতে পারবো। আজকে আপনারা যেমন জানেন, ট্রাইব টিভিতে একটা আমরা সিরিজ চালাচ্ছি, হ্যাঁ,
অন্য মমতা, আনটোল্ড মমতা, হ্যাঁ। তো সেখানে মমতা ব্যানার্জির সাথে দীর্ঘদিন যাদের রিলেশন রয়েছে, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ, তারা ওই টিভিতে, আমাদের ট্রাইব টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন, মমতা ব্যানার্জির সম্বন্ধে অজানা তথ্য, হ্যাঁ, আমাদেরকে জানাচ্ছেন। সেই অজানা তথ্য যেগুলো আমরা জানছি, ওই ইন্টারভিউটাই আমরা ওই অন্য মমতা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছি। তো আজকে ভাবে নেন, যেমন শুভা প্রসন্ন জি রয়েছেন, উনি একজন ভালো চিত্রকারক, হ্যাঁ। এখানে ফিরাদ হাকিম রয়েছেন, যাদের সাথে মানে এই ধরনের আমরা অন্য মমতায় 15 জন, হ্যাঁ, ব্যক্তিত্বর ইন্টারভিউ নিয়েছিলাম, সেটাই আমরা লিপিবদ্ধ করেছিলাম, আর সেটাই অন্য মমতায় আমরা পাবলিশ করেছিলাম। আর এটা সত্যি খুব তাড়াতাড়ি এই বইটি মানে জনপ্রিয়তা অর্জন করে। আর ইতিমধ্যে মানে আমরা যেটা অন্য মমতা চালু করার সাথে সাথে 5000 কপি উপরে 1 মাসের মধ্যে আমাদের বিক্রি হয়ে যায়। আর এখানে অনেকে, হ্যাঁ, মমতা ব্যানার্জি পলিটিশিয়ান হিসাবে অনেকে জানে, কিন্তু মমতা ব্যানার্জি অনেক ব্যক্তিত্ব, যে অনেক মানে হিডেন কথাগুলা যেগুলা আমরা জানতাম না, অনেক ছবি যেটা মমতা ব্যানার্জির মানে ছবি যেগুলা সার্বজনীন হয়নি, তো অনেক ছবিও এই বইটার মধ্যে স্পেশাল ছবি রয়েছে। আর অনেক তথ্য মমতা ব্যানার্জির রয়েছে, হ্যাঁ, যেটা সাধারণ লোক জানে না। তারা বিশেষ কিছু লোক যিনি মমতা ব্যানার্জি যার সাথে খুব ক্লোজ ছিলেন, তারাই জানতেন, আর তাদেরই ইন্টারভিউ নেওয়া হয়েছে, আর তাদেরই কথাবার্তা। তো আজকে মানে মমতা ব্যানার্জির সম্বন্ধে জানার ইচ্ছা সবার রয়েছে। উনি যে হিসাবে আজকে উনি পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেত্রী নন, উনি ভারতবর্ষের জনপ্রিয়তম নেত্রী, তো উনাকে জানার ইচ্ছা। তো সবাই, আজকে এই বইটা আমরা এখন বেঙ্গলিতে প্রকাশ করছি, এরপরে হিন্দি আর ইংলিশেও এটা পাবলিশড হবে। ডগর ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি সাঁওতালি জগতের জন্য পরবর্তীকালে কি করতে চান, যাতে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেই রাস্তায় চলার চেষ্টা করে, এবং যারা পিছিয়ে পড়া, বিশেষ করে মেয়েদের কথা বলবো, যারা পিছিয়ে পড়া মেয়ে আছে তারা অনুপ্রাণিত হতে পারে। আমার মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে, সেটা আমি এখন বলছি না। আমি যেটা করতে চলেছি সেটা শেষ হলে আমি নিশ্চয়ই বলবো, সবাই জানতে পারবো। তো আমি শুধু এখন একটা কথাই বলবো, বিশেষ করে আমাদের সমাজের মেয়েদেরকে, এখনো আমাদের আমাদের গ্রামেই আমি দেখেছি, আমার থেকে ছোট ছোট যাদের, তাদের বিয়ে হয়ে গেছে, এমনকি বাচ্চাও হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন অল্প বয়সে বিয়ে হওয়া মানে শুধুমাত্র যে সাংসারিক জীবনের কিছু জানে না, এটা তো নয়, ফিজিক্যালি অনেক কিছু প্রবলেম হয় পরে। তো আমি এটাই বলবো, আমি অলরেডি গ্রামের লোকের সাথে কথা বলেছি এগুলো নিয়ে, কিন্তু আমি চাই যাতে আমাদের মেয়েগুলো আরো বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে ওদের বিয়ের কথা ভাবা হোক, ভালোভাবে পড়াশোনা করুক, যার যেটা করার ইচ্ছে আছে সেটা ভালোভাবে করুক, মা বাবা পাশে থাকুক। বাইরের লোক কি বললো সেটা আমার মনে হয় না যে দেখা উচিত। হ্যাঁ, পজিটিভ কথা বললে ঠিক আছে, নেগেটিভ কথা বললে আমার মনে হয় সেটা উড়িয়ে দিয়ে নিজের যেটা ভালো লাগবে, যেটাতে নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেটাই করা উচিত। আমি সবাইকে এটাই বলবো। আর আমি যদি পরবর্তীতে কিছু একটা হতে পারি বড়, তাহলে আমাদের সমাজের জন্য আমার প্রথমত ইচ্ছে আছে যে আমাদের বাচ্চাগুলোর জন্য কিছু করার। মানে কিছু কিছু গ্রাম আছে, যেমন আমার মামা বাড়ির ওদিকটাতে অনেকটাই ভিতরে, যে ওখানে অনেক কিছুই এখনো পায়নি। তো সেসব জায়গাগুলোর যে বাচ্চাগুলো, আমার মনে হয় তাদেরকে ভালোভাবে পড়াশোনা করালে, ভালোভাবে ওদেরকে মানুষ করালে একদিন কিছু হতে পারবে। তো আমি তাদের জন্য কিছু করতে চাই। তো সেটার জন্য তা আগে আমাকে নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে হবে, নিজের পায়ের মাটিটাকে শক্ত করতে হবে। তো সেটা হলে আমি অবশ্যই আমাদের সমাজের জন্য অনেক কিছুই করতে চাই। স্যার, আপনার কারণেই আজ সাঁওতালি সমাজ এতটা প্রাধান্য পাচ্ছে এবং সবাই জানতে পারছে যে এই জাতি বলেও কিছু আছে। আগে আমরা দেখেছি যে এরকম পরিচিতি ছিল না সমাজে। তো পরবর্তীকালে আপনার কি পরিকল্পনা এই অনগ্রসর শ্রেণীগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? দেখুন, এখন এটা আমাদের তো একটা উদ্দেশ্য ছিলই যে সাঁওতালি
সমাজের ভাবেন তাদের কালচার যাতে ফেম পাক, ল্যাঙ্গুয়েজ ফেল পাক, তার জন্য একটা প্ল্যাটফর্ম যেটা আমাকে তৈরি করতে হতো। মানে একটা কথা আছে হিন্দিতে, जो दिखता है वो बिकता है। তো এর আগে তো সাঁওতালি দেখাই যেত না, কেন টিভি চ্যানেলই ছিল না, কিছু ছিল না। হ্যাঁ, তো এখন সাঁওতালি টিভি চ্যানেল এসেছে। এখন এই ট্রাইব টিভি যতটা ফেম পাবে, যত পরিচিতি পাবে, তত সাঁওতালি ল্যাঙ্গুয়েজ পরিচিতি পাবে, এটা আমার বিশ্বাস। কেননা আজকে সাঁওতালি ভাষায় আমরা এখানে নিউজ দেখাচ্ছি, ফিউচারে সিরিয়াল দেখাবো, সাঁওতালি কালচারটা আমরা তুলে ধরতেছি। তো এখন আমি সাঁওতালি সমাজকে এটাই একটা আমি আবেদন করব যে আপনারা সবাই ট্রাইব টিভির সাথে নিজেকে যুক্ত করুন, আর আপনারা সবাই ট্রাইব টিভিকে গর্বের সাথে দেখুন। কেননা ট্রাইব টিভি আপনাদের টিভি, হ্যাঁ, আপনাদের সমাজকে আগে নিয়ে যাওয়ার টিভি। এই টিভি মানে আপনাদের কালচারকে তুলে ধরবে, এই টিভি আপনাদের ভাষাকে মানে ভারতবর্ষের মধ্যে অনেকটা এগিয়ে নিয়ে আসবে। আর এই টিভির মাধ্যমে, হ্যাঁ, আজকে ভাবে নেন আমরা অনেক শিক্ষামূলক প্রোগ্রামও আমরা চালাবো, হ্যাঁ, যেটা আমরা অলরেডি একটা মানে নামকরণ দিয়েছি ক্লাসরুম বলে। আমরা একটা সেশন চালাবো, সেখানে হচ্ছে মানে শিক্ষা নিয়ে আলাপ আলোচনা হবে। সেখানে কিছু টিচার্স আছে, ভার্চুয়ালি ক্লাস করাবেন। তো আজকে মানে এই ট্রাইব টিভিতে আমি সব ধরনের, হ্যাঁ, প্রোগ্রামও আমরা মানে তুলে ধরতেছি। আজকে ভাবে নেন অলরেডি রান্নার ঘরের মতো প্রোগ্রাম চালু হয়েছে, যেটা সাঁওতালি ফুডটাকে, হ্যাঁ, আমরা প্রমোট করতেছি। সাঁওতালি ফুডের রেসিপি আমরা শেয়ার করতেছি ওটার মধ্যে। এখন স্টুডেন্টসদের জন্য আপনাকে যেমন বললাম ক্লাসরুম চালু করব, কিছু সিরিয়ালও আবার আসবে, নিউজও যেগুলো আছে আমরা সাঁওতালি ভাষায় চালাচ্ছি। তো ওভারঅল আমি সাঁওতালি সমাজকে এটাই বলবো, এটা আপনাদের টিভি, আপনারা এটাকে গর্বের সাথে দেখুন। আপনাদের কালচারকে এখানে প্রমোট করা হচ্ছে, আপনাদের ভাষাটাকে এখানে প্রমোট করা হচ্ছে। তো এটার মাধ্যমে, হ্যাঁ, মানে এটা যত পরিচিতি পাবে, তত আপনাদের কালচার পরিচিতি পাবে। তো এটাকে পরিচিতি বানাবেন আপনারাই। তো এটা আপনাদের টিভি, আপনাদেরকে সবাইকে আহ্বান, হ্যাঁ, এই টিভির সাথে সবাই যুক্ত হন। আর এই টিভির মধ্যে অনেক কিছু যেমন রিয়েলিটি শো আসবে আগামী দিনে। আপনাদের মধ্যে যাদের ট্যালেন্ট আছে, হ্যাঁ, আমরা তাদেরকেও তুলে নিয়ে আসবো। হ্যাঁ, বিভিন্ন প্রতিভা, এর মধ্যে হয়তো ডান্সের ট্যালেন্ট শো আসবে, গানের ট্যালেন্ট শো আসবে। তো আপনারা যারা ভাবে নেন বঞ্চিত ছিলেন, নিজের প্রতিভাকে থাকা সত্ত্বেও দেখাতে পারছিলেন না, তো তাদের জন্য আপনাদের নিজেদের টিভি চ্যানেল চলে আসছে। আপনাদের যেটা যদি ট্যালেন্ট থাকে, তার সিডি কিংবা পেন ড্রাইভে বানিয়ে আমাদের এখানে পাঠান, আমরা এটা সম্প্রচারিত করব। আপনাদের ট্যালেন্ট আর লুকানো থাকবে না, আপনাদের ট্যালেন্ট এখন টিভির পর্দায় আসবে। মানে তাতে যদি আপনাদের ট্যালেন্টের যদি আপনারা প্রমাণ যদি করেন, তাহলে সমাজে এটা প্রশংসিত হবে। আজকে জগৎ টুডু মানে ভাবে নেন যেমন একটা চমৎকার অভিনয় করে, হ্যাঁ, মানে ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিকে, হ্যাঁ, কাছে মানে পরিচিতি হয়ে গেছেন, হ্যাঁ, যে উনি সর্বোচ্চ পুরস্কার যদি দাদা সাহেব ফালকে এর বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। তেমনই আপনাদের মধ্যে কারো যদি গানের ট্যালেন্ট থাকে, ডান্সের ট্যালেন্ট থাকে, আমি মনে করি এটা ট্রাইব টিভি হচ্ছে একটা উপযুক্ত প্ল্যাটফর্ম আপনাদের ট্যালেন্টটাকে, হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে ফেমাস করবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আমি আরেকবার ট্রাইব টিভির সব দর্শককে আর বিশেষ করে আমাদের সাঁওতালি সমাজকে বলবো, আপনারা সবাই ট্রাইব টিভির সাথে যুক্ত হন। আর আপনাদের, হ্যাঁ, প্রতিভাকে ট্রাইব টিভির মাধ্যমে দেখানোর দায়িত্ব আমাদের নিজেদের রয়েছে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য। ডাগর ম্যাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।